জঙ্গল সলিমপুরের ইতিহাসটা আমরা পর্যালোচনা করে যেটা পাই সেটা হলো তখন এই আলীনগরের অস্তিত্ব ছিল না। তখন ছিন্নমূলের দুপাশ থেকে লাল বাদশাহ আর আলী আক্কাস শুরু করে। তখন তাদের পেশা ছিল পাহাড় কাটা। পাহাড় কেটে এই মাটিগুলো চট্টগ্রামের বিভিন্ন লো ল্যান্ড ভরাটে ব্যবহার হতো। এরপরে ওখানে যে পাহাড় কাটার পরে জায়গাটা বের হতো প্লট আকারে তারা বিক্রি করতো। যদিও এটা তাদের বিক্রির এখতিয়ার ছিল না, তারপরেও তারা বিক্রি করতো। এবং বিভিন্নভাবে ঘরবাড়ি তোলার পর সেগুলোকে রক্ষণাবেক্ষণের নাম করে বিভিন্ন ধরনের খরচ সেটা চাঁদাবাজি যেটা আর কি। এরপরে লাল বাদশাহ খুব একটা এগোতে পারে নাই। অন্ধ কলোনির ওখানেই একটা অল্প একটু জায়গা নিয়ে সে লিমিটেড হয়ে গেছে, কিন্তু আলী আক্কাস বেশ প্রসারিত করতে পেরেছিল চারিদিকে। তার এক পর্যায়ে তার মৃত্যুর পরে এটা হাল ধরে ডাকাত ইয়াকুব ও লোকমান নামে দুজন ব্যক্তি। পরিক্রমায় লোকমান স্বাভাবিক মৃত্যুবরণ করে এবং লাইমলাইটে চলে আসে মশিউর। মশিউরের এই সময়টা হলো বেশি আকারে ছিন্নমূলটা প্রসারিত হয় এবং ধরে নিতে পারেন যে এই সময় থেকেই ওর ভেতরে সন্ত্রাস, ওর ভেতরে মাদক, তারপরে বিভিন্ন ধরনের অবৈধ কাজ, আইন বিরোধী কাজগুলো শুরু হয়। মশিউরকে সামনে রেখে সিটি আরিফ, গাজী সাদেক, তারপরে রিপন, কাউসার এবং গফুর মেম্বার, এরকম অনেকগুলো নাম করা সন্ত্রাসী এই মশিউরকে সামনে রেখে ছিন্নমূলকে প্রসারিত করে এবং সেখানে সন্ত্রাসী কার্যকলাপ চালিয়ে যায়। শুধু এটাই না, এরা বের হয়ে চট্টগ্রাম মহানগর যেহেতু খুবই কাছে, সেখানেও অনেক ধরনের সন্ত্রাসী কার্যক্রম তারা করে এবং করে ফিরে এসে জঙ্গল সলিমপুরে তারা সুন্দরভাবে লুকিয়ে থাকতো। এরই এক পর্যায়ে 2011 সালের দিকে আমাদের যে এখন সবথেকে আলোচিত নামটা ইয়াসিনের আবির্ভাব হয়। ইয়াসিন 11 সাল থেকে যেহেতু ছিন্নমূল এলাকাটা এদের দখলে ছিল, সে তো ওখানে যেতে পারছিল না। সে ওর থেকে আরও উত্তরে যে ফাঁকা জায়গাগুলো সেখানে চলে যায় এবং আলীনগর নামে একটা এলাকা প্রতিষ্ঠিত করে। তারও কাজ একই, পাহাড় কাটা, সেই মাটি বিক্রি, প্লট করে বিক্রি এবং বিভিন্ন সেবার নাম করে চাঁদাবাজি, এগুলো। মোটামুটি 14 সালের পর থেকে এর ভেতরে আরও অতিরিক্ত কাজ শুরু হয়, কারণ এই জমি জমাগুলো রক্ষা করতে অস্ত্র দরকার। একইভাবে তারা দেখলো এটা একটা সুন্দর পালিয়ে থাকার জায়গা, তো বিভিন্ন অস্ত্রধারীর আগমন শুরু হলো। তারা মহানগরে চাঁদাবাজি করলো, ধরে নিয়ে এসে এখানে আটকে মুক্তিপণ আদায় করলো। তারপরে বিভিন্ন ধরনের নেশাদ্রব্য ইয়াবা এখানে এনে এখান থেকে সারা দেশে ডিস্ট্রিবিউট করা শুরু করলো। সারা দেশ থেকে বিভিন্ন ওয়ারেন্টের আসামি সেখানে লুকায় থাকা শুরু করলো। এমনকি আমরাও চাকরির সময় বিভিন্ন সময় দেখেছি যে হয়তো একটা আসামিকে আমরা চেস করছি, তার লাস্ট পজিশন ছিন্নমূল আসার পরে, এই জঙ্গল সলিমপুর আসার পরে আর খুঁজে পেতাম না, কারণ ওর ভেতরে তাদের একটা আশ্রয় ছিল। দেশের বিভিন্ন ওয়ারেন্টের আসামি তারা জানতো যে এখানে এসে থাকলে পুলিশ তাদের খুঁজে পাবে না বা এর ভেতর ঢুকতে পারবে না। এবং এই ধরনের সন্ত্রাসীগুলো আবার বিভিন্ন জায়গায় কন্টাক্টে অস্ত্রসহ যেত এবং সন্ত্রাসী কার্যক্রম করে এখানেই ফিরে আসতো। এইভাবে এদের চলতেছিল। শুরুতে যদিও এটা জমি কাটার মধ্যে ছিল, জমির ব্যবসার মধ্যে ছিল, পরবর্তীতে এটা একটা সন্ত্রাসীদের হাবে পরিণত হয়। এরই পরিক্রমায় এক পর্যায়ে এই ছিন্নমূল এলাকায় যেটা হয় আর কি, সন্ত্রাসীদের সিকোয়েন্সে যখন একজন চলে যায় তার হয়তো অনুসারী আরেকজন এসে হাল ধরে। এই পর্যায়ে মশিউর যখন অ্যারেস্ট হয়, মশিউরেরই অনুচর হিসেবে এই রোকন মেম্বারের নাম শোনা যায় এবং রোকন মেম্বারের মানুষ হিসেবে রায়হানের নামও শোনা যায়। তো এইভাবেই এই জায়গাগুলো সন্ত্রাসীর একটা অভয়ারণ্য তৈরি হয়। সন্ত্রাসী পর্যায়টা কোথায় ছিল যদি এভাবে বলি, যে ওখানে প্রথম একটাই রাস্তা ঢোকার, একটাই বের হয়, ওইটাই। তো 100 মিটারের পরেই ওদের চেকপোস্ট ছিল, বিভিন্ন পাহাড়ে চেকপোস্ট ছিল। কোনো মানুষ বাইরে থেকে তাদের অনুমতি ছাড়া ঢুকতে পারতো না। তারা আবার একটা কার্ড দিয়েছিল, পরিচয়পত্র। সেই পরিচয়পত্র লোক ছাড়া ওর ভেতরে প্রবেশ নিষিদ্ধ ছিল। এবং আপনারা জানেন 9 জানুয়ারি ওখানে র্যাবের একটা অপারেশনে র্যাবের একজন ডিএডি সাহেবও মারা যান এবং 3 জন গুরুতর আহত হন। তারা কিন্তু ওই যে সেই 100 মিটারের পরেই বাধাগ্রস্ত হন এবং ওখানেই তাদেরকে থেমে যেতে হয়। এবং আপনারা এও জানেন যে বিভিন্ন সময় পুলিশ সহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী, ডিসি সাহেব সহ বা এডিসি সাহেব সহ, এনাদেরকে নিয়ে ম্যাজিস্ট্রেট সহ ওখানে বহুবার অভিযান দিয়েছে এবং প্রত্যেকবার তাদের ফিরে আসতে বাধ্য হয়েছে। অনেক ইনজুরি ছিল, অনেক সমস্যায় ছিল, অনেক ধরনের ঝামেলা হয়েছিল। এই জায়গাটা ঘিরেই এই ধরনের একটা সন্ত্রাসী অভয়ারণ্য তৈরি হয় এবং বারংবার চেষ্টা করেও তার কুলকিনারা করা যাচ্ছিল না। যখন দেখলাম যে তারা 100 মিটার পরে আর কাউকে প্রবেশাধিকার দিচ্ছে না, আমাদের প্রথম টার্গেট ছিল যে আমরা ওখানে অকুপাইড করব, আমরা আমাদের পুলিশের অবস্থান নিশ্চিত করব এবং ভেতরে যারা সাধারণ নাগরিক আছে, যারা আসলে প্রকৃত অর্থে আইনশৃঙ্খলার প্রতি অনুরাগী এবং আইনশৃঙ্খলার প্রতি তাদের যথেষ্ট শ্রদ্ধা আছে, তাদেরকে নিরাপত্তা দেব। এই জন্য আমরা ওখানে অপারেশনটা শুরু করি। আমরা অপারেশন করে মোটামুটি কৌশল এবং বিভিন্ন ধরনের পন্থা অবলম্বন করে সেখানে আমরা প্রবেশ করি। যদিও আমাদের সাথে
সাজোয়া জান ছিল, এপিসি ছিল, আমাদের পুলিশের অনেকগুলো ইউনিট ছিল, একেবারে জেলা পুলিশ, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ, এপিবিএন, আরআরএফ, সিআইডি, পিবিআই, এ ধরনের প্রচুর সংস্থা ছিল। আমাদের র্যাবের সদস্যরাও ছিলেন এবং ওইখানে আপনারা জানেন সেনাবাহিনীর সদস্যরাও ছিল, বিজিবিও ছিলেন। এই সমস্ত কম্বাইন্ড যে আমাদের টিমটা 4000 প্লাস একটা টিম, আমরা প্রবেশ করি এবং আমরা অকুপাইড করতে সফল হই। আমাদের এই টোটাল অপারেশনের যে কৌশল এবং বুদ্ধিদীপ্ত উপস্থিতি, সন্ত্রাসী বেশ কিছু পালিয়ে যায় হয়তো আগেই কোনোভাবে বা পরে মিলে ঝিলে, আমরা অস্ত্রসহ অনেক গোলাগুলি, গোলা বারুদ উদ্ধার করি এবং 30 থেকে 40 জন সন্ত্রাসীকে আমরা আটকও করি। এরপরে আমরা ওখানে দুটো ক্যাম্প স্থাপন করি, দুটো স্কুলে। সেই দুটো স্কুলে 1 মাসের মতো আমরা ভালোভাবে ছিলাম। পরবর্তীতে আমরা আমাদের জন্য স্থায়ী একটা ক্যাম্প নির্মাণ করছিলাম। এটা পুলিশ বা র্যাবের বলে না, এটা আইনশৃঙ্খলা বাহিনীর জন্য। তো সেই জায়গাটা খুব কাঁচা ছিল, দেয়ালগুলো একেবারে কাঁচা ছিল এবং একটা ঝড়ের রাতে তারা এই ধরনের একটা কাজ করে ভেঙে ফেলে। এটা আমার মনে হয়েছে এটা তারা আমাদেরকে উত্তেজিত করতে চেয়েছিল, কারণ তখন ডেটটা ছিল 25 তারিখের রাত। এখানে তারা এসে গোলাগুলি করেছে, বোমও ফুটিয়েছে, কিন্তু আশ্চর্য হবেন যে আমাদের যে ক্যাম্পে পুলিশ বসবাস করে বা আইনশৃঙ্খলা বাহিনী বসবাস করে, পুলিশ র্যাব বসবাস করতো তখন, সেখানে দেয়ালে একটা গুলি চিহ্ন নাই। এর মানে তারা গোলাগুলি করছে কিন্তু দেয়ালে গুলি চিহ্ন নাই, তার মানে তারা কোথায় কি গুলি দিল। আমরাও বুদ্ধি করে ওভাবেই তাদেরকে পাল্টা গুলি দিয়েছি, কিন্তু চেষ্টা করেছি কোনো ক্যাজুয়ালিটি না হয় কিন্তু তাদেরকে দূরে রাখতে পারি। পরবর্তীতে আমরা বিভিন্ন গোয়েন্দা তথ্য, বিভিন্ন সূত্র থেকে বুঝতে পারি যে তাদের উদ্দেশ্য ছিল আমাদেরকে উত্তেজিত করা, যাতে আমরা তাদের প্রতি অস্ত্র ত্যাগ করি, তাদের আহত নিহত করি। তাহলে তারা ওই আহত নিহত ব্যক্তিদের নিয়ে আন্দোলন গড়ে তুলবে যে ভেতরে কোনো আইনশৃঙ্খলা বাহিনী থাকতে পারবে না, এবং যে সুবিধাভোগী গ্রুপগুলো এইখানে এতদিন রাজত্ব করেছে বা রাজ্যটা বানিয়ে রেখেছিল, সেই গ্রুপটা আবার ফিরে আসতে পারবে। আর একইভাবে 25 তারিখ রাতের ঘটনা, 30 তারিখে কিন্তু আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের এখানে ভিজিট ছিল, শিডিউল ভিজিট। হয়তো তাদের এটাও একটা উদ্দেশ্য ছিল যেখানে যদি সিচুয়েশন একটা তৈরি করতে পারে, এই লাশ নিয়ে আন্দোলন করে এমন একটা পরিস্থিতি করতে পারে যে আমাদের মন্ত্রী হয়তো এখানে আসতেই পারবে না। আর আসতে না পারলে এই রাস্তাঘাট তৈরির ঘোষণা আসতো না, জেলখানা তৈরির ঘোষণা আসতো না, পুলিশ র্যাব বিজিবির ক্যাম্প করার ঘোষণা আসতো না। তাহলে সুবিধাটা কারা পেত? যেসব সুবিধাভোগীরা এতদিনে ওখানে সুবিধা পেয়েছে তারাই পেত।